জুলাই নিয়ে কোনো ব্যবসা চলবে না। স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুঃখজনক, বললেন দুই মন্ত্রী। গণভোট নিয়ে আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়নে কোনো রকম টাল বাহানা মেনে নেওয়া হবে না, বললেন জামায়াত আমির। আজ সিলেটে শুরু এনসিপির জুলাই পদযাত্রা। হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার, জানালেন আইনমন্ত্রী। নানা হাত ঘুরে মিলার পাইকার আড়তদারের কারসাজিতে বাড়ছে ১০ নিত্যপণ্যের দাম। পণ্য পরিবহনে সড়ক চাঁদাবাজি হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। এবং মাইক্রোপ্লাস্টিক বিষ ছড়াচ্ছে সন্তর্পণের সবখানে। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, বুকের দুধেও মিলছে অস্তিত্ব। জুলাই পরবর্তী সময়ে মানুষের ভোল পাল্টালেও কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা ঘুষ খেত তারা এখনও একই রকম আছে। আক্ষেপ করেন স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের জীবনমান উন্নয়ন না হওয়ায়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মতো জুলাইকে নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, জুলাই শহীদদের স্মরণ করার সময় মনে রাখতে হবে, জুলাই নিয়ে কোনো প্রকল্পে লাভজনক উদ্যোক্তাকে যেন আর দেখা না যায়। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসেবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। অনুষ্ঠানে এলজেআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ে বহু মূল্য দিতে হয়েছে, এখনো দুর্নীতি রয়ে গেছে আগের মতোই। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফোন দিতে কি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। দুর্ভাগ্য এটা আর কি। আমরা ৫২ বছর ৫৫ বছর হয়ে গেছে। কাছের দেশ সিঙ্গাপুর, তারও প্রায় একই সময় তার অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকা মানে কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সবাই মিলে দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান মির্জা ফখরুল। মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোট নিয়ে আপোষ করতে সরকারের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত। এমনটা দাবি করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি করেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে কোনো টালবাহানা সহ্য করা হবে না। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অভিযোগ করেন, দেশের সব জায়গায় নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে, যা কোটায় পরিণত হচ্ছে। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব কখনোই জামায়াতে ইসলামী দাবি করেনি। শুরু থেকে জামায়াত আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং গণভোটের জনরায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, গণভোটের জনরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে দুই জায়গাতেই জামায়াত সোচ্চার থাকবে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন সংগঠনের নেতারা। এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারা। এছাড়া দুপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ একটি দল গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সাথে দেখা করতে যান। বেলা 11:30টার দিকে মৌলভীবাজার থেকে সিলেট পৌঁছে দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দেন তারা। বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করার কথা রয়েছে। শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ হবে।
শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে আইনি সহায়তায় কাজ করছে আইন মন্ত্রণালয়। বাগেরহাটে মিরাজ শেখকে গুমের অভিযোগের ঘটনায় তদন্ত করা হবে বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে অগাস্টে বিশেষ অধিবেশন হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কিভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশ পণ্ড করতে ও হত্যাকাণ্ড চালাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দলীয় বৈঠকে পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর আগে বুধবার রাতে গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে একই দিনে ঢাকার নিম্ন আদালত হাজিরা দিতে গিয়ে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেন তিনি। 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধা সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনেই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকে 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে বিশেষ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানী মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পূর্ণ করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আজ ঢাকায় আসছেন। এই সফরে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণে 5 মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। আজ দুপুরে তার ঢাকায় আসার কথা রয়েছে। নানা হাত ঘুরে মিলার পাইকার আড়তদারের কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম। এমন তথ্য দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, এই বৃদ্ধি কখনো কৃষকের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে পণ্য পরিবহনে রাস্তাঘাটে চাঁদাবাজি আছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী। মানছেন মূল্যস্ফীতির চাপে দেশের মানুষ। আশ্বাস দিয়েছেন সরকারের নানামুখী উদ্যোগেরও। পণ্যের বাজারে খুবই পরিচিত শব্দ কারসাজি, কিন্তু কে বা কারা কিভাবে বাজারে এই কারসাজির সাথে যুক্ত? দেশের 10টি নিত্যপণ্য নিয়ে 810টি বাজার ঘুরে গবেষণা সংস্থা সিপিডি বলছে, চালের গড় দাম 5 হাত ঘুরে প্রায় 2 গুণ বাড়ে। মরিচও তাই, কেজিতে বাড়ানো হয় গড়ে 10 টাকা। বেগুন আলুর ক্ষেত্রে বেশি মুনাফা খুচরা বিক্রেতার, পেঁয়াজে আবার প্রান্তিক পাইকারের হাত ধরে হয় প্রায় দ্বিগুণ।
সিপিডির গবেষণা বলছে আমিষের বাজারে মাছের দাম বৃদ্ধিতে সবচেয়ে বড় খেলোয়াড় শহরের আড়তদাররা। ডিম মুরগিতে পাইকারি আর গরুর মাংসে গড়ে কেজি প্রতি ৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ে ব্যাপারীদের হাত ধরে। বিশেষ করে নিম্ন আয়ের জনগণ কি ধরনের পণ্য ভোগ করে থাকে। এমন গবেষণার বিপরীতে বাণিজ্য মন্ত্রীর দাবি, উৎপাদনের পরিকল্পনায় আছে তথ্যের ঘাটতি। পণ্য সরবরাহে চাঁদাবাজি আছে স্বীকার করেন তিনি, যার প্রভাব আছে মূল্যস্ফীতিতে। অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। সরকারের নজরদারি সত্ত্বেও বাজার ব্যবস্থায় দুর্বলতার চিত্র উঠে আসে সিপিডির এই সংলাপে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মাইক্রোপ্লাস্টিক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে জনমনে। বোতলজাত পানি থেকে শুরু করে যে কোনো খাবার, ওষুধ, এমনকি শিশুর সবচেয়ে নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে এই বিষ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে মস্তিষ্কেও। এতে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের। তবে অবাক বিষয়, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো আইনই নেই। সবচেয়ে নিরাপদ ভেবে পান করা হচ্ছে বোতলজাত পানি, কিন্তু এই পানিতেই আছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। শুধু পানি নয়, প্যাকেটজাত কিংবা বাজারের যে কোনো খাবারেই ধরা পড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। খালি চোখে দেখা না গেলেও যা খাবারের মাধ্যমে প্রবেশ করছে শরীরে। কোল্ড ড্রিঙ্কস খাই, সেখানেও কিন্তু গ্লাসের মানে প্লাস্টিকের বোতল, আবার পানি খাচ্ছি সেখানেও প্লাস্টিকের বোতল। পুরো একটা আতঙ্ক, এটা আমাদের জন্য শরীরের খুবই ক্ষতিকর, যা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। সম্প্রতি টুথপেস্টে ভয়াবহভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সামনে আসায় আবারও আলোচনায় এসেছে বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে মাছ, মাংস, এমনকি শিশুর নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে মাইক্রোপ্লাস্টিক। পানির বোতলে 1 লাখের উপরে মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ করে। আমরা কিন্তু খালি চোখে এটাকে দেখতে পাই না, এই জন্য বুঝতে পারি না যে এটা আমাকে কিভাবে এফেক্টটা করছে। সবজিতে চলে আসছে, ধানে অনেক সময় পাওয়া যাচ্ছে, তো এগুলো তো আমরা ইনটেক করছি, আমরা তো কনজিউম করছি। মায়ের দুধে এখন পাওয়া যাচ্ছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমেও অনেক সময় এগুলোর উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং ব্রেনে। তো অবশ্যই এটা একটা ভয়াবহ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে এইসব মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মস্তিষ্কেও, যার ফলাফল ভয়াবহ পরিণতি। আমরা জানি মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ক্যান্সার তৈরি করার অন্যতম একটি প্রধান উপাদান। লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউর বা স্টমাক বা পাকস্থলীর প্রদাহ, মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে খুব দ্রুত আমাদের স্মৃতিশক্তি বা সৃজনশীলতা কমে যাচ্ছে। সব মিলে কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা মানুষকে ক্রমাগতভাবে মানবেতর প্রাণীতে রূপান্তরিত করার দিকে যাচ্ছে। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, খাবারে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে নেই কোনো আইন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডেও মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারের বিষয়ে কোনো রকম নির্দেশনা নেই। প্রথম কথা হচ্ছে, গুজবটা হচ্ছে এই যে মাইক্রোপ্লাস্টিক যেটা যে পরিমাণ পাওয়া গেছে, সে মাইক্রোপ্লাস্টিকটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা নাকি অনিচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এসছে এবং সেটার পরিমাণ কত, সেগুলোর তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে এটা বলার সুযোগ তৈরি হবে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে এটাকে ইনকর্পোরেট করবো কিনা। শুধু জনস্বাস্থ্যই নয়, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব পড়েছে পরিবেশ প্রকৃতির উপরেও। মাটির উর্বরতা শক্তি কমিয়ে ফেলে, মাটির যে সয়েল যে কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি নষ্ট করে এবং সয়েল কম্পোজিশনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। পানির কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার কারণে জলজ প্রাণী এবং উদ্ভিদের জীবন একটি আশঙ্কাজনক জায়গাতে চলে যাচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আইন নয়, সচেতনতা এবং প্লাস্টিক পণ্য উৎপাদন কমানোর উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিতর্ক চলমান, এটা কি শিল্পীর স্বাধীনতা নাকি এটা জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হলো? এই যে আলোচনা চলমান, এটাই কিন্তু গণতন্ত্র। গণতন্ত্রের মানে হচ্ছে আপনার সাথে আমি দ্বিমত করব, যে আমার সাথে দ্বিমত করে তারও মত প্রকাশের অধিকার থাকবে। কিন্তু আমার বিপক্ষে কার্টন রাখা হয়েছে দেখে কিন্তু আমরা কেউ তাকে আক্রমণ করতে যাইনি শারীরিকভাবে।
আমরা সেই কার্টুনিস্টের বিরুদ্ধে কোনো মামলা দেই নাই, আমরা সেই কার্টুনিস্টকে কিন্তু গ্রেফতার করি নাই, কিন্তু বিগত সরকার কিন্তু করেছিল, বিগত হাসিনার সরকার। এবং আমরা এই বর্তমান সরকারের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। হবিগঞ্জে সেটা সুস্পষ্ট হয়েছে, প্রতীয়মান হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয়কে, ছাত্র সমাজকে, শিক্ষকদেরকে এই জন্য সরকাররা ভয় পায় যে আমরা যদি কোনো গণপরিধি নীতি নিতে যাই তাহলে বিশ্ববিদ্যালয় থেকে সমালোচনা আসবে, ছাত্রদের থেকে সমালোচনা আসবে। আমি আরো বলবো যে সাবি প্রবি শুধু জুলাই গণঅভ্যুত্থান না, আমাদের বিগত গণতান্ত্রিক যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু ভূমিকা রেখেছে। আপনারা এখানে ভিসি বিরোধী আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমার মনে পড়ে 2024 সালের রমজান মাসে, সম্ভবত রমজান মাসে, সেটা হয়তো মার্চ মাস হতে পারে, আপনাদের পুরো সিলেটবাসী, পুরো বাংলাদেশের প্রতি আপনাদের অনেক জায়গায় হলো আপনাদের দায় রয়েছে জনগণের প্রতি। এটা থেকে আপনাদের দরদ এসেছে, অথবা উল্টাভাবে চিন্তা করলে আপনাদের বাংলাদেশের মানুষের প্রতি খুব দরদ কাজ করে। বলে যে আমার বাবার প্রতি আমার খুব দরদ আছে, মায়ের প্রতি খুব দরদ আছে, বউয়ের প্রতি খুব দরদ আছে। এই দরদটা থেকেই কিন্তু আপনারা বাংলাদেশে হলো রক্ত দিয়েছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশটা সুন্দর করার জন্য। তো প্রায় আমাদের 1400 ভাই আমাদের থেকে চলে গিয়েছে। আমরা অনেক শহীদ ফ্যামিলিতে যাচ্ছি, তারা খুবই কষ্টে আছে, অর্থনৈতিক অবস্থা তাদের ভালো না। তাদের মা বাবা যারা বেঁচে আছে তারা বলছে যে সন্তানের বিচার আমরা চেয়েছিলাম বাংলাদেশে পাবো, সেই প্রত্যাশা বা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আজকের যে খবরটা, একটা ছেলেকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছিল, ছেলেটার মা হলো খুবই অসহায় মানুষ, অসুস্থ, বাবা অসুস্থ, মা বাবার মধ্যে একজন প্রতিবন্ধী। তো সাইন করার কোনো লোক ছিল না, মানে ও কোনো আমাদের ছাত্র শক্তি এনসিপির কোনো লোক ছিল না। সে যে কোনো প্রোগ্রামে গেলে অনেকগুলা লোক আমাদের ভালোবাসে, সে আমাকে দেখতে এসেছিল। তো পরবর্তীতে তাকে ছাত্র শক্তির কথা বলা হয়েছে, আন্দোলনও ছিল, কিন্তু খুব সভাপতি সেক্রেটারি এমন টাইপের কোনো কিছু না, ইন্টারপোরও একটা ছেলে। তো তার চোখটা হলো নাই করে দেওয়া হয়েছে এবং ডাক্তার জানিয়েছে যে 1 আগস্টের বদলে 29 আগস্ট হবে ঢাকা উৎসব, জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উৎসব নিয়ে বৈঠক শেষে তিনি আরও বলেন, ঢাকা শহরের সৌন্দর্য বর্ধন নিয়ে উদ্যোগ নিয়েছে সরকার। জানানো হয় ধানমন্ডি লেক নিয়ে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, আর গুলশান সহ হাতির ঝিলের দায়িত্ব দেওয়া হয়েছে রাজুককে। ঢাকার কোথাও ময়লা আবর্জনা নিয়ে অব্যবস্থাপনা অথবা খাল পরিষ্কার সহ সৌন্দর্য বর্ধনের কোনো ঘাটতি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকৃতির এই কারণে এটা চেঞ্জ করে এখন আমরা 29 তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন 29 তারিখের ব্যাপারে। আমাদের সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষরোপণের কাজ যেগুলো করছে দুই সিটি কর্পোরেশন, এগুলোতে কোথাও ঘাটতি আছে কিনা, বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতাও কমে, সব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে।